আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ঘড়িতে রাত্রি 12টা বাজতে কিছুক্ষণ বাকি। কিছুতেই যেন অভিষেকের ঘুম আসছিল না এবং ওর স্ত্রী মানালিও খুবই চিন্তামগ্ন হয়েছিল। তখনই স্ত্রীকে অভিষেক জড়িয়ে ধরল আর বলল, কি হয়েছে, ঘুম আসছে না তাই না? হ্যাঁ, আমার রূপকের জন্য খুব চিন্তা হচ্ছে। আমার ছেলেটা, ও বেঁচে যাবে তো না? তুমি রূপককে নিয়ে চিন্তা করো না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। এতে যদি আমার কোনো ক্ষতি হয় তাও ভালো। দাঁড়াও, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি, ওটা খেলে তোমার দুর্বলতা কেটে যাবে আর টেনশনও কমে যাবে। এই বলে ও কিচেনে চলে যায় আর 2 গ্লাস গরম দুধ তৈরি করে। তারপর একটা দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিলিয়ে নিয়ে আসে। ঘুমের ওষুধ মেশানো দুধের গ্লাসটা মানালিকে দিয়ে নিজে অন্য দুধের গ্লাসটা খেয়ে নেয়। অভিষেক নিজের স্ত্রীর পাশে কিছুক্ষণ শুয়ে থাকার নাটক করার পর কিছুক্ষণ পর চোখ খুলে পাশ ফিরে দেখতে পায় যে তার স্ত্রী একেবারেই ঘুমে মগ্ন হয়ে পড়েছে। এটা দেখার পর অভিষেক মুচকি হেসে ফেলে। তারপরেই অভিষেক কি যেন একটা ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে আসে। তখন ঘড়িতে রাত্রি 2টো বাজে। এলাকার আশেপাশে সব বাড়িতেই লাইট বন্ধ হয়ে গেছিল, শুধুমাত্র স্ট্রিট লাইট ছাড়া। একটা ছায়া অন্ধকারে হেঁটে এগিয়ে যাচ্ছিল। ও যেভাবে এগোতে থাকছিল স্ট্রিট লাইটও একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছিল। চারিদিক একেবারে ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা বাড়িরই জানলা দিয়ে আলো দেখা যাচ্ছিল। যখনই ওই ছায়াটা ওই বাড়ির সামনে এসে পৌঁছল, ওই বাড়ির আলোটাও নিভতে শুরু করেছিল। ওই ছায়াটা বাড়ির সামনে পৌঁছেই একটা সুন্দর মেয়েতে পরিণত হয়। মেয়েটা ভয় পাওয়ার মতন ওই বাড়ির দরজাটা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। রিশু, রিশু, প্লিজ দরজাটা খুলে দে, প্লিজ। দরজায় জোরে জোরে ধাক্কার এমন শব্দ শুনে আর মেয়েটার চিৎকারের আওয়াজ শুনে ভেতরে তাড়াতাড়ি করে একটা মেয়ে সিঁড়ি দিয়ে নেমে আসে আর তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় এবং মেয়েটি নিজের দিদিকে দেখতে পেয়ে হাসতে শুরু করে। কিন্তু আচমকাই দিদি ভেতরে না ঢুকে বাইরে চলে যায়। দিদি, কি হয়েছে? কোথায় যাচ্ছ? দাঁড়াও। বোনের এমন চিৎকার করে ডাকার পরেও না শোনার ভান করে মেয়েটি হাঁটতে শুরু করে। লাল জামা পরা ঋষিতা ওর দিদির পেছনে পেছনে হাঁটতে শুরু করে। এমন ভাবে ওরা পার্কে পৌঁছে যায়। এত হাঁটতে হাঁটতে ঋষিতা একেবারে হাঁপিয়ে উঠেছিল। প্লিজ দাঁড়াও। নাও, দাঁড়িয়ে গেলাম। এমনটা বলেই দিদি ঋষিতার সামনে দাঁড়িয়ে পড়ে। ঋষিতা হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে যখনই তার দিদির দিকে তাকালো, ও একেবারে অবাক হয়ে গেছিল। কারণ সামনে ওর দিদি নয়, এক দৈত্যাকার রাক্ষসী দাঁড়িয়েছিল। দৈত্যের এমন রূপ দেখে ঋষিতা চিৎকার করে উঠেছিল। তুমি কে? তুমি কে? আর দিদি, আমাদের দিদি কোথায় গেল? কোনো দিদি নেই এখানে, তোমাকে শুধু এখানে আনার একটা অজুহাত ছিল। এমনটা বলে ওই দৈত্যাকার ছায়া জোরে জোরে হাসতে শুরু করে এবং ঋষিতাকে এক ধাক্কা মারে। তারপর ওর বুকের উপর চড়ে বসে। ঋষিতা মাটিতে পড়ে গিয়ে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছিল আর ওর গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছিল না। ওই দৈত্যাকার রাক্ষসী ছায়া বড় বড় নখ দিয়ে ঋষিতার গলা চিরে দেয় এবং রক্ত খেতে শুরু করে দেয়। পরের দিন সকালে গোটা পার্ক লোকে লোকারণ্য হয়ে গেছিল। ভোরে পার্কে এক্সারসাইজ করতে যাওয়ার লোকেরা যখন ঋষিতার লাশ দেখতে পেল তখন তারা অবাক হয়ে গেছিল। এরকম খারাপ কাজ কে করতে পারে? হ্যাঁ, মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ নয়, কোনো শয়তানের কাজ হবে এটা। আরে এ তো শর্মা বাবুর মেয়ে ঋষিতা, কেউ ওনাকে খবর দাও। বাড়িতে যখন ঋষিতার এমন খবর যায়, সবার আগে ঋষিতার বড় দিদি সেখানে আসে। কেউ ডাক্তার ডাকো। মা, আর কিছুই যে বাকি নেই। এটা শুনে ঋষিতার দিদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে অভিষেক চিন্তায় অনেকটা রাত জাগার পর বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের ওষুধের প্রভাব শেষ হওয়ার পর যেই মানালির জ্ঞান ফিরে আসে, ও নিজের ছেলের ঘরে চলে যায়। ঘরের মধ্যে 10 বছরের একটা ছেলে মেশিনের সাহায্যে নিঃশ্বাস নিচ্ছিল। মানালি যেই নিজের ছেলের কপালে হাত বোলাতে শুরু করলো, হঠাৎই এক চমৎকার হয়ে গেল। ছেলেটা নিজের চোখ কিছুক্ষণের জন্য খুলেছিল। এমনটা দেখে মানালি আনন্দে অভিষেকের কাছে ছুটে যায় আর অভিষেককে নিয়ে রূপকের কাছে আসে। আমার বিশ্বাসই হচ্ছে না, 3 বছর পর রূপক আজকে চোখ খুলেছে। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাকে আর একটু সময় দাও। যখন গত 3 বছর ধরে জীবনের সাথে লড়াই করতে দেখেছি, তখন আর কিছুদিনই সহ্য করে নেব। ও যেন ঠিক হয়ে যায়। জন্মের পর থেকে রূপক একজন সুস্থ বাচ্চাই ছিল, যে কিনা নিজের সব কাজ একাই করে নিতে পারত। কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টের জন্য রূপক একেবারে কোমায় চলে যায়। অনেক ডাক্তার চিকিৎসা করার পরেও রূপকের শরীরের কোনো উন্নতি হচ্ছিল না। তাই অভিষেক আর মানালি ঘরেই মেশিনের সাহায্যে তার ছেলেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
বহু বছর পর দেখা যাচ্ছে শরীরের উন্নতি হয়েছে রূপকের। এমনটা দেখেই মানালি ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে গোটা কলোনিতে নয়, বরং গোটা শহরে ঋষিতার এমন নৃশংস মৃত্যু নিয়ে চর্চা চলছিল। ঋষিতার মৃত্যু এতটাই ভয়াবহ যে পুলিশেরাও একেবারে বোকা হয়ে গেছিল, কারণ তারা এত চেষ্টার পরেও কোনো সূত্র খুঁজে পায়নি এবং সিসিটিভি ক্যামেরাতেও তারা দেখতে পেল ঋষিতা একাই সেখানে ছিল। প্রথমে তো ও হাওয়ার সাথে কথা বলছিল, হঠাৎ করেই দেখাচ্ছে ওর গলা থেকে রক্ত বেরিয়ে আসে। লোকেরা সিসিটিভি ফুটেজ দেখে প্রেতাত্মার সাথে তুলনা করছিল। এমন ভাবেই ৮-১০ দিন কেটে যায়। এই ঘটনাও চুপচাপ হয়ে যায়। অন্যদিকে শহরে এক নদীর পাড়ে একজন ১০ বছরের বাচ্চার লাশ ঋষিতার লাশের মতনই খুঁজে পাওয়া গেছে। গোটা শহর ভয়ে যেন কাঁপছে। লোকেরাও নিজেদের বাচ্চাদের কথা ভাবছে যে তারা একেবারেই সুরক্ষিত নেই। তাই পুলিশ স্টেশনের বাইরে সব লোকেরা মিলে জমায়েত হয়ে অবরোধ শুরু করেছিল। অন্যদিকে মানালির ভাগ্যের উন্নতিও হচ্ছিল। আজ এত বছর পর রূপক নিজের মাকে মা বলে ডেকেছে। তাই মানালি আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েছিল। অভিষেকও মানালির খুশিতে খুবই আনন্দ পাচ্ছিল। তবে তখনই একটা ফোন এসে যায়, তাই সে বাইরে চলে আসে। হ্যালো, আপনাকে ধন্যবাদ জানালে অনেক কম বলা হবে। শুধু আপনার জন্যই আমার ছেলে নতুন ভাবে জীবন ফিরে পেয়েছে, না হলে ডক্টরেরা তো একেবারে জবাব দিয়ে দিয়েছিল। ফোনের অন্য প্রান্তে একজন মহিলা কথা বলছিল, তাই সে ভারী গলায় বলল, ধন্যবাদ তো ঠিক আছে, কিন্তু একটু সমস্যা হয়েছে। আমাদের কিছু দিনের জন্য থামতে হবে। না, আপনি এমনটা করতে পারেন না। আমাকে আশার আলো দেখিয়ে আপনি না বলতে পারেন না। আমি মানা করছি না, কিন্তু আপনি আমার অবস্থাটা বুঝুন। আপনি তো জানেনই। যেমন ভাবে এখনো কেউ জানতে পারেনি, ভবিষ্যতে কেউই জানতে পারবে না। অভিষেকের এই কথা শুনে মহিলা বলে উঠল, আজকে রাত্রিরে আপনার ছেলে কোমা থেকে ফিরে আসবে, ওর জ্ঞানও ফিরে আসবে, কিন্তু হাঁটাচলা করতে পারবে না। এরপর আর কিচ্ছু না। না, আপনাকে ওকে সম্পূর্ণ সুস্থ করেই দিতে হবে। এবার ওই মহিলাকে পুরোপুরি দেখা গেল, যে পরনে একেবারে কালো কাপড় পরেছিল আর এক শয়তানি ভয়ঙ্কর মূর্তির পাশে সে বসেছিল। আমি তপস্যা করে অন্ধকারের ছায়াকে, মানে শ্যাডো অফ ডার্কনেসকে ডেকে এনেছি। অন্যান্য বাচ্চার জীবন চুরি করে আপনার ছেলের জীবন ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার আর এই ব্যাপারটা আর ভালো লাগছে না। আবার এমন যেন না হয় যে আপনাকে পছতাতে হয়, কারণ ওর মুখে যদি একবার রক্ত লেগে যায় তাহলে ওকে আটকানো খুব মুশকিল। হ্যাঁ, আমি তো আপনার কঠিন সাধনার সব টাকা দিয়ে দিয়েছি। দয়া করে আমার বাচ্চাটাকে একেবারে সুস্থ করে দিন। এছাড়া আমি আর কিচ্ছু জানি না। অন্য বাচ্চাদের জীবনের থেকে আমার বাচ্চার জীবন সব থেকে বড়। অভিষেকের এমন জেদের বসে ওই মহিলা একেবারে নত হয়ে যায়। তারপর ওই মহিলা আরো ৫টা বাচ্চার প্রাণ নিয়ে নেয়। তবে ওই বাচ্চাদের মৃত্যু একেবারে রহস্য হয়েই থেকে গেছে। এ ব্যাপারে কেউ কোনো প্রমাণই খুঁজে পায়নি। রূপক এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এটা তো ভগবানের বিশেষ কৃপা। আমাদের ছেলে আবার ঠিক হয়ে গেছে। আমি আজই মহাকালের মন্দিরে পুজো দিয়ে আসবো। তুমি রূপকের খেয়াল রেখো। ঠিক আছে, তাহলে তুমি যাও। মানালি চলে যাওয়ার পর রূপক আর অভিষেক বাড়িতে একাই ছিল। মধ্যরাত্রের পরে মানালি বাড়িতে ফিরে আসে এবং এসে দরজা ধাক্কাতে শুরু করে। রূপক, দরজা খোলো রূপক। রূপক দেখে অভিষেক একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। ও বাবাকে না ডেকে একাই নিজে দরজাটা খুলতে চলে যায়। যেই ও দরজাটা খুলল, তখন সামনে মানালি নয়, বরং শ্যাডো অফ ডার্কনেস ছিল। পরের দিন সকালে মানালির বাড়ি থেকে কিছু দূরে রূপকের লাশ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়েছিল। যারাই অন্যের জন্য গর্ত খুঁড়ে থাকে, তারাই সেই গর্তে পড়ে যায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।